শ্রোতা মণ্ডলী, আমরা কথা বলছি প্রফেসর অজয় রায়ের সাথে। প্রফেসর অজয় রায়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া আমার কিছু নেই। আপনারা সবাই জানেন যে প্রফেসর রায় মুক্তিযুদ্ধের চেতনা, যারা যে কজন বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশে আছেন যারা এখনো মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশে ছড়ানোর চেষ্টা করছেন, তাদের মধ্যে উনি অবশ্যই অগ্রণী। তো প্রফেসর রায়, আপনি বলুন যে এই ৭১-এর যুদ্ধের পর এটা কি আপনার মনে হয় যেটা বাংলাদেশের ইতিহাসের একটা বৃহত্তম ঘটনা? আহ, আপনি যদি আমাদের নির্বাচনের ইতিহাস গুলো দেখেন, ইভেন ব্যাক ইন ফ্রম 1947 থেকে যদি দেখেন, তাহলে দেখা যাবে যে কতগুলো আমাদের ডেসিসিভ ভিক্টরি পয়েন্ট আছে। যেমন 1954 সালের ভিক্টরি এগেইনস্ট দি ফান্ডামেন্টালিস্ট আওয়ামী লীগ, এইটা একটা চূড়ান্ত বিজয় ছিল সেকুলার ফোর্সের জন্য। আমরা ধরে রাখতে পারিনি, সেটা হচ্ছে ভিন্ন কথা। তারপর আমরা 1970-এর যে নির্বাচনটা দেখেছি, সেখানেও একটা গণরায়, একটা কি বলে সুনিশ্চিত গণরায় দিয়েছিল, এবং যে আমাদের স্বাধীনতার পক্ষে, আমাদের স্বায়ত্ত শাসনের পক্ষে। কাজেই জনতা আমার জানা মতে জনতা খুব একটা ভুল করছে না। তারপরে এটির পরে আমরা অনেক বাংলাদেশ উত্তর কালে অনেকগুলো নির্বাচন দেখেছি, কিন্তু এই এই নির্বাচন আগের নির্বাচনগুলো, এই যে 2001 সালের নির্বাচনগুলো মোটামুটি একটা রুটিন ধরনের নির্বাচন। কোন দলই খুব একটা বড় মার্জিনে জয়লাভ করেনি। তবে 2001 সালে অবশ্য বিএনপি লেড অ্যালায়েন্স খুব খুব একটা বড় মার্জিনে 2/3 মেজরিটি নিয়ে এসেছিল। কিন্তু সেই ইলেকশনটা প্রশ্নবিদ্ধ জনগণের কাছে, সিভিল সোসাইটির কাছে, এবং আওয়ামী লীগের কাছে তো বটেই। এবং এবং এই ধরনের একটা নির্বাচন হওয়ার জন্য, পরিচালনার জন্য আমাদের তৎকালীন যে তত্ত্বাবধায়ক সরকারকে অনেক কড়া সমালোচনার মুখে হয়ে পড়তে হয়েছিল। নির্বাচন কমিশন নিজেও প্রশ্নবিদ্ধ হয়েছিলেন। তার ফলে এইটি একটা সামগ্রিকভাবে সুষ্ঠু নির্বাচন নয় বলে জনগণ, তবুও আওয়ামী লীগ তার যে কোনো কারণেই হোক, তার সেগাসিটি বা উদারের মতো সেই নির্বাচন তারা মেনে নিয়েছিল এবং মোটামুটি নির্বাচন ইয়েতে ছিল। কিন্তু তার পরবর্তীকালের মধ্যে এই যে এই 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 বিজয়টা একটা স্বতঃস্ফূর্ত বিজয়, এবং এটা জনগণের বিজয়। আমি কোনো সময় বলি না এটা যে আওয়ামী লীগের দলীয় বিজয়। এটি আসলে এই বিজয়টাকে আমরা কয়েকটি উপাদানে চিহ্নিত করতে পারি। এটি হচ্ছে যে গভর্নমেন্ট বা সরকারের যে ব্যর্থতা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, এইটার বিরুদ্ধে জনগণের একটা রায় দিয়েছে, এবং তারা একটা জায়গা খুঁজে পেয়েছে আওয়ামী লীগের কাছে, যে কোনো কারণেই হোক, যে এই আওয়ামী লীগ হয়তো আমাদেরকে এই জায়গায় স্বস্তি দিতে পারবে, দ্রব্যমূল্যকে কিছুটা হয়তো নিয়ন্ত্রণে রাখতে পারবে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার লাইনে আমি জাস্ট মনে করিয়ে দিতে চাই যে বহুদিন ধরে বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ বনাম ইসলামিক জাতীয়তাবাদ, যেটা বিএনপি ভার্সেস আওয়ামী লীগের, এই যে দুটো আদর্শবাদের শক্তির যে লড়াই চলছিল, তারা 91 থেকে কেউই কোনো ডিসিসিভ ভিক্টরি সে অর্থে পায়নি। এই প্রথম হয়তো একটা ডিসিসিভ ভিক্টরি পেল। তো এটা কি একটা কোনো আদর্শবাদী শক্তির ডিসিসিভ ভিক্টরি, না নতুন জেনারেশনের, আমি বলবো যে রাদার খাওয়ার সমস্যা বা যে দৈনন্দিন যে সমস্যা, মানে ইস্যু ভিত্তিক রাজনীতির জয়? মানে আপনি কি এটা কোনো একটা আদর্শবাদের জয় হিসেবে দেখছেন, না আপনি দেখছেন যে এটা মূলত একটা ব্যর্থতার কারণে একটা ইস্যু ভিত্তিক রাজনীতির জয়? আমি তো বললাম কয়েকটা। একটা হচ্ছে পূর্ব আগেকার সরকারগুলোর ব্যর্থতার একটা দায় তাদের বহন করতে হবে, সেটি একটা অভিযোগ জনগণকে বিক্ষুব্ধ। আর একটা মনে হচ্ছে যে এই এই গত সরকারগুলোর যে দেশ পরিচালনার যে নীতি হিসেবে গ্রহণ করেছিল, যেটা মৌলবাদকে প্রশ্রয় দিয়েছিল, এবং বিএনপির আগের যে ম্যানিফেস্টো ছিল সেখানেই বলাই হয়েছে, জামাতের তো বটেই ম্যানিফেস্টো যে তারা একটি কি বলে ধর্মভিত্তিক, যেখানে ইসলামের প্রাধান্য থাকবে। যদিও থিওক্রেটিক স্টেটটা উচ্চারণ করেনি বিএনপি, কিন্তু তাদের কথায় বার্তায় আচরণে দেখা গেছে যে তারা এক ধরনের মৌলবাদকে প্রশ্রয়, অর্থাৎ তাদের ডেমোক্রেটিতে হবে ইসলামিক, ইসলাম ভিত্তিক একটা, ইসলামের একটা ফ্লেভার
তাদের রাষ্ট্র পরিচালনায় বড় ভূমিকা থাকবে। তার ফলে এটিকে ডেফিনেটলি বলা যায় যে একটা ইসলামের পার্টিকুলার রিলিজিয়ন বা আদর্শের প্রতি তাদের একটা ইনক্লিনেশন আছে, এটি তাদের ম্যানিফেস্টোতেও আছে। আর জামাত তো সরাসরি বলেছে যে তারা ক্ষমতায় এলে ইসলামিক শাসনতন্ত্র প্রণয়ন করবে ইত্যাদি ইত্যাদি। তো আমি মনে করি যে এগুলো জনগণ হয়তো কতটা জেনে শুনে ভোট দিয়েছে আমি সেটা বলতে পারবো না, জনগণের কতটা এই সমগ্র বিষয়ে সচেতন তাও আমার ধারণা নাই। তবে আমি মনে করি যে তাদের যে কর্মপ্রবাহ দেখেছে এতে জনগণ বুঝতে পেরেছে যে এরা ইসলামকে ভাঙিয়ে এক ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করতে চায়, যেটি জনগণের কাছে পছন্দ হয়নি। এবং সেই হিসেবে অবশ্যই আমরা বলতে পারি যে এটি সেকুলার এবং অসাম্প্রদায়িক রাজনীতির প্রতি জনগণ আরেকবার তাদের আস্থা প্রকাশ করলো। 1954 সালে একবার আস্থা প্রকাশ করেছিল সেকুলার রাজনীতির প্রতি, ধর্মনিরপেক্ষ রাজনীতির প্রতি, প্লুরালিজমের প্রতি। ঠিক তেমনি 1970 সালে যে ভার্ডিক্টটা দিয়েছিল তারই পুনরাবৃত্তি ঘটলো বলে আমার মনে হয়। যে জনগণ বেসিক্যালি সেকুলার, তারা এই কোন ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা বাংলাদেশে চালু হোক এটি চায় না। তারা পাকিস্তানের অভিজ্ঞতাটা তো দেখেছে, আফগানিস্তানের অভিজ্ঞতাটা দেখেছে। সাধারণ মানুষের কথা বলছি, যারা ধর্ম ব্যবসায়ী তাদের কথা বলছি না। হ্যাঁ বলুন। আচ্ছা অধ্যাপক, আপনি দেখুন যে এবার যারা নতুন যারা ভোটার ছিল তারা কিন্তু সেই পাকিস্তান দেখেনি, তা সত্ত্বেও তারা এবার এই মুক্তিযুদ্ধের চেতনাকে আশ্রয় করলো। এটা এই নিয়ে আপনি কি ভাবছেন? এটি আমার ধারণা একটা সময় আমাদের যারা আমাদের বয়সী যারা মানুষ তারা আমরা অনেক সময় অভিযোগ করতাম, বিশেষ করে যারা এখন 40-50 বছরে পদার্পণ করেছে তাদেরকে বলতাম এরা মুক্তিযুদ্ধ সম্পর্কে একেবারে মানে মানে তাদের জানা নাই এবং মুক্তিযুদ্ধকে তাদের চিন্তায় তাদের কর্মকাণ্ডে খুব একটা বেসিস হিসেবে কাজ করে না বা আদর্শ হিসেবে কাজ করে না। কিন্তু এই যে গত বিএনপির শাসনে অপশাসনের এই যে মৌলবাদীদের প্রশ্রয় দেওয়াটা এবং পাশাপাশি আমাদের যে সেকুলার রাজনীতি মানে আদর্শের যে চর্চাটা, এবং বিশেষ করে এই গত 1 বছর ধরে আমরা যে যুদ্ধাপরাধীর বিরুদ্ধে যে আন্দোলনটা সারা দেশব্যাপী করে তুলেছি, সেক্টর ফোরাম আমরা এবং আরো অন্যান্য সম্মিলিত সারা দেশ আমরা চষে বেরিয়েছি। এবং এর ফলে আমার মনে হয় এটি, এবং আমরা যখন দেখলাম যে সব আমরা আন্দোলনে পরিচালনা করছি, লার্জ সেকশন মানে বিপুল সংখ্যক তরুণ আমাদের সাথে সামিল হয়েছে এবং তারা অনেকেই বলছে স্যার আমরা এত কিছু জানতাম না আগে, এখন যতটা জানি। এবং আমার মনে হয় এইটি আমার মনে হয় তো এইবারে যারা নতুন ভোটার হয়েছেন 18 ইয়ার্স প্লাস বা 18 বছর ঊর্ধ্বে যারা ভোটার, তাদেরকে এতে খুব ইম্প্যাক্ট করেছে। এবং তারপরে শেষে যেটা আমি আবারও বলি যে এই যে হঠাৎ এই যে ধর্ম ব্যবসায়ীরা এই যে বিমানবন্দরের সামনে লালন চত্র, যে লালন শাহ ইজ দি ম্যানিফেস্টেশন অর সিম্বল অফ সেকুলারিজম, তার ইয়েটা ভেঙে দিল। এইটি প্রচন্ড ভাবে নতুন প্রজন্মকে আঘাত করেছে এবং সে তার ফলে সংস্কৃত তরুণ প্রজন্মের যে সৃষ্টিশীল অংশটি, যারা নাটক করেন, যারা ছবি আঁকেন, যারা পথে গান গান, এই সমাজটা এখানে বিপুল ভাবে রাস্তায় নেমে এসছে এবং যুদ্ধাপরাধের বিরুদ্ধে এটি একটি আন্দোলনে পরিণত হয়। কাজেই আমাদের মনে হয় যে মুক্তিযুদ্ধের এই চেতনাটা এখন আরো বেশি তরুণ মনে দৃঢ়ভাবে প্রতীত এবং এখন ওয়ার ক্রিমিনাল সম্পর্কে তারা অনেক বেশি জ্ঞানী বা অনেক বেশি জানাশোনা। আচ্ছা প্রফেসর, আমার আর একটা প্রশ্ন আছে। এবার তো ভোটে বিপুল সংখ্যক মহিলারা ভোট দিয়েছেন। এখন আপনি এই ভোটের আগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেও বেরিয়েছেন, তো আপনার কি মনে হচ্ছে যে মহিলারা যে শরিয়া আইন হলে তাদের উপর যে নির্যাতন আমরা ইরানে দেখছি নেমে এসেছে, পাকিস্তানে নেমে এসেছে, সেই ব্যাপারে তারা সচেতন? এটি আমি আমাদের মহিলারা, আমরা আগে যত ভাবতাম যে তাদের ঘরের কোণেই পড়ে থাকে, এখন কিন্তু সেটি না। এখন এর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে
একটা দুটো আমি চিহ্নিত করতে পেরেছি, সেটা হলো যে আমাদের যে মহিলা সমিতিগুলো আছে, মহিলা অর্গানাইজেশনগুলো, এরা রিলেন্টলেসলি একটা নারী অধিকার আন্দোলনের একটা সারা জায়গাতে জাগাতে পেরেছে থ্রু আউট বাংলাদেশের সর্বত্র। তার ফলে এটি শুধু সাধারণ মধ্যবিত্ত মেয়েরা নয়, এরা একেবারে গ্রামের কৃষক যারা শ্রমিক, বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যেসব মহিলারা আমাদের কাজ করেন অল্প বয়সে,